আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার এই আজকের প্রেজেন্টেশনে। আজকে আমি কথা বলবো ক্যারিয়ার অপশনস ফর ডাব্লিউআরই গ্রাজুয়েটস এই বিষয়ের উপরে। অনেক শিক্ষার্থী আমার কাছে জানতে চায় যে কোন ফিল্ডে আমি যাব, আমি কি সরকারি চাকরি করব নাকি বেসরকারি চাকরি করব, নাকি দেশে থাকবো নাকি দেশের বাইরে যাব, এই বিষয়গুলো এবং দেশে চাকরি করলে কোথায় কোথায় অপরচুনিটি আছে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। যদিও আমার এই আলোচনাটা ডাব্লিউআরই গ্র্যাজুয়েটদের জন্য, তারপরও লার্জার স্কেলে যে কোনো ইঞ্জিনিয়ারদের জন্যই এই বিষয়গুলো প্রযোজ্য। আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, তো আমি পার্টিকুলারলি প্রথমে আসি যে ডাব্লিউআরই গ্র্যাজুয়েট, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। বেসিক্যালি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং একটা পাঁচটা ফিল্ডের একটা অংশ। সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্য ফিল্ড গুলো যেমন হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। তো আমরা যদি শুধু ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং কে বিবেচনা করি, তাহলে আমরা দেখি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স সাবজেক্ট গুলো, তার 80% আমাদের কোর্সের সাথে ম্যাচ করে এবং তারা ওয়াটার রিসোর্সেস স্পেশাল কিছু টপিকস কভার করবে। সেই হিসাবে চিন্তা করলে 80%। আবার আমরা যদি চিন্তা করি যে জিওটেকনিক্যাল, স্ট্রাকচারাল, ট্রান্সপোর্টেশন এই ডিভিশন গুলোর কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে ওয়াটার রিসোর্স আসলে 100%ই একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড। যেমন আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, কিন্তু আমার মাইনর ছিল, মেজর ছিল স্ট্রাকচারে, মাইনর ছিল ওয়াটারে। তার মানে আমি ওয়াটারের বেশ কিছু সাবজেক্ট পড়েছি। স্টিল কিন্তু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বের হয়েছি। সো ইন এ লার্জ স্কেল, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যারা বের হচ্ছে তারা সিভিল ইঞ্জিনিয়ারিং সব ফিল্ডেই আসলে কাজ করতে পারে। যে কোনো ফিল্ডে সিভিল ইঞ্জিনিয়ারিং সবগুলো ফিল্ডে ওনার জন্য আসলে ওপেন। তারপরেও আমরা যেহেতু ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ স্পেশালাইজেশন করছি, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বলি, তোমরা যেহেতু ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ পাশ করছো, স্পেশালাইজেশন করছো, তোমরা ওয়াটারের যে রিলেটেড যে জব গুলো সেগুলো যদি করো, সেখানে তুমি বরং আরো বেটার করতে পারবে। এখন তোমার যেহেতু স্ট্রাকচারাল মেজর না, সো যারা স্ট্রাকচারাল মেজর করেছে তারা স্ট্রাকচার ফিল্ডে ভালো করতে পারবে। আর তোমার যেহেতু ওয়াটার মেজর, তুমি ওয়াটার রিসোর্স ফিল্ডে ভালো করতে পারবে। তো আমরা যদি আহ, একটু দেখি যে জব অপরচুনিটিস গুলোকে আমি মূলত দুই ভাগে ভাগ করবো। প্রথমেই আগে দেখতে হবে যে সে কি দেশে কাজ করবে নাকি সে বিদেশে কাজ করবে। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। সে দেশে যদি কাজ করে তাহলে তার প্রিপারেশন একরকম, বিদেশে যদি যায় তাহলে একরকম। তো একজন শিক্ষার্থীকে আমি বলবো যে তার শুরুতেই তার মাইন্ডসেট ঠিক করে নিতে হবে যে আমি কি আসলে দেশে থাকতে চাই নাকি আমি ভারতের বাইরে যেতে চাই। দেশে যদি থাকতে চাই, দেশের ভিতরে, তাহলে জবের যে অপরচুনিটিস গুলো প্রাইভেট সেক্টর, বলবো সেমি পাবলিক এবং পাবলিক, যেগুলো পুরোপুরি সরকারি না, আধা সরকারি বা ট্রাস্টি বোর্ড আন্ডারে চলে, সেগুলোকে আমি সেমি পাবলিক বলছি। আর প্রাইভেট যেগুলো পুরোপুরি বেসরকারি। আমরা যদি প্রাইভেট কোম্পানি দেখি, সিভিল ইঞ্জিনিয়ারিং তো অনেক প্রাইভেট কোম্পানি আছে, যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোম্পানিতে সে জব করতে পারবে। বাট যদি ওয়াটার রিসোর্সের স্পেশালাইজড প্রাইভেট কোম্পানি দেখি, আহ, আছে অনেকগুলোই। যেমন স্মেক আছে, যারা ওয়াটার সেক্টর নিয়ে কাজ করে। ডেভকন আছে, এ হাইটেক আছে, ওরা প্রতি বছরই আমাদের টপ দুই তিনজনকে হায়ার করে। ও কিডস আছে, ও কিডস আমাদেরই ডাব্লিউআরই গ্রাজুয়েট 03 or 04 ব্যাচে শাহাদাত। ওদের ওর কোম্পানি শাহাদাত একা আইডাব্লিউ জব করতে, পরে সে ও কিডস নামে কোম্পানিতে, সেখানে আমাদের শিক্ষার্থীরা কাজ করতে পারে। রাইমস আছে, রাইমস এক প্রাইভেট কোম্পানি। স্ট্রিম টেক, যারা জিও এইচএমএস নিয়ে কাজ করে, ইউএস বেসড
কোম্পানি বা বাংলাদেশে তাদের কার্যক্রম চলে। টেট্রা আছে, টেট্রা আমাদের একজন ডাব্লিউআরই অ্যালামনাই, সেয়ন্তী ওদের কোম্পানি। সো এর বাইরে আরো অনেক প্রাইভেট কোম্পানি থাকতে পারে, আমি জাস্ট সিলেক্টেড কিছু নাম এখানে দিলাম। সো প্রাইভেট কোম্পানি একটা অপশন। সেমি পাবলিক এবং যে এজেন্সি গুলো, সেখানেও আমাদের ওয়াটার রিসোর্সের স্টুডেন্টরা কাজ করতে পারে। সেমি পাবলিকের মধ্যে যেটা ট্রাস্টি বোর্ড, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের ট্রাস্টি বোর্ডের আন্ডারে দুটো অর্গানাইজেশন, আইডব্লিউ এবং সিএজিএস, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস। এই দুটো প্রতিষ্ঠান প্রতি বছরই আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ ওনারা নিয়ে থাকে। তো আইডব্লিউএম আমাদের আন্ডার একটা ব্যাচ বের হলো, ওনারা এক সার্কুলারের মাধ্যমে নিয়োগ পরীক্ষা হয়। এই নিয়োগ পরীক্ষা সাধারণত আমরা বুয়েটে নিয়ে থাকি, সিভিল এবং ডাব্লিউআরই মিলে। সেই নিয়োগ আহ, সেই নিয়োগের আহ, ভিত্তিতে আইডব্লিউএম ওরা নিয়োগ দিয়ে থাকে সার্কুলেশনের ভিত্তিতে। আর সিএজিএস সেভাবে সেন্ট্রালি নিয়োগ দেয় না, বাট তারা তাদেরও সিলেকশন প্রসিডিওর আছে, তার বেসিসে আমাদের প্রতি বছরই 2-3 জন 4 জন সিএজিএস এ জব করে। আর আইডব্লিউএম এ প্রায় 12-13 জন তারা নিতে পারে। সেখানে ওয়াটারের যেমন আমাদের যায়, সিভিলেরও অনেকে যায়। ইভেন শুধু বুয়েট না, বুয়েট বাদে কুয়েট, চুয়েট, এখান থেকে এমআইএসটি, এখান থেকে গ্রাজুয়েটরাও যেয়ে থাকে। এজেন্সি বলতে আমি হচ্ছে ডোনার এজেন্সি। এখানেও আমাদের ওয়াটার রিসোর্সের শিক্ষার্থীদের কাজ করার সুযোগ আছে। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এখানেও আমাদের সিভিল গ্রাজুয়েট এবং ওয়াটার গ্রাজুয়েটরা কাজ করে থাকে। পাবলিক সেক্টরের যখন আসে, পাবলিক সেক্টরকে আমরা দুই ইয়েতে ভাগ করতে পারি। একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে নন টেকনিক্যাল। বাট তার আগে হচ্ছে বিসিএস এবং নন বিসিএস। এখন যে বিসিএস এর একটা চল আসছে, সো বিসিএস একটা ওয়ে, আর নন বিসিএস আমাদের অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট আছে যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগ দিয়ে থাকে, যেমন বিডব্লিউডিবি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন, পোর্ট অথরিটিজ, মংলা পোর্ট, চিটাগাং পোর্ট, পায়রা পোর্ট, তারপরে রাজুক। এরকম অনেকগুলো টেকনিক্যাল প্রতিষ্ঠান আছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অবলিক ওয়াটার রিসোর্স তার সেখানে বলা থাকে। সো আমাদের পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীরা সেখানে অ্যাপ্লাই করতে পারে। এবং এগুলোরও দেখা যায় যে অ্যাটলিস্ট আমরা ওয়াটার ডেভেলপমেন্ট, ওয়াসা, এগুলোর পরীক্ষা আমরা নিয়ে থাকি। বুয়েটের মাধ্যমেই এগুলোর নিয়োগ পরীক্ষাগুলো হয়ে থাকে। দেখা যায় যে বুয়েটই বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন থাকে, তো যাদের রেজাল্ট ভালো তারা এখানে মোটামুটি চান্স পেয়ে যায়। নন টেকনিক্যাল মধ্যে আমাদের আহ, অল্প কিছু গ্রাজুয়েট, আবার বিভিন্ন ব্যাংকের চাকরিগুলো ইদানিং লোভনীয়। সরকারি ব্যাংক, জনতা ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, এইগুলোতেও অনেকে আমাদের যারা আছে শিক্ষার্থীরা চাকরি করে। এর বাইরেও ইদানিং আরেকটা হচ্ছে যে আর্মি বা ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই ডিফেন্সে আমাদের শিক্ষার্থী যেতে পারে। বর্তমানে ডিফেন্সে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আমাদের গ্রাজুয়েট আছে অলরেডি ডিফেন্সে, তিনি একটি ভিডিও দিয়েছেন, আমি সেটা যেদিন পরে আপলোড দিব, সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আর্মিতে বা ডিফেন্সে যাওয়া যায় এবং কিভাবে সিলেকশন গুলো হয়ে থাকে, কবে কবে অ্যাপ্লাই হয়ে থাকে। তো আর্মি যেহেতু এখন অনেক সুযোগ সুবিধা দেয়, স্যালারি পাশাপাশি পেনশন এবং আদার সিএমএস ফ্যাসিলিটিস, তো এখানেও অনেকে যাচ্ছে। আর টিচিং, যারা সবাই তো আর টেকনিক্যাল জবে যায় না, তো টিচিং এও অনেকে থাকে। সেটা টিচিং, বুয়েট, চুয়েট, এমআইএসটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে টিচিং এ যে থাকে, যারা যে সিজিপিএ আসলে ভালোর দিকে, তারা
ইউজুয়ালি টিচিং এর দিকে যায়। পাবলিক সেক্টরের মধ্যে বিসিএস, বিসিএস এ টেকনিক্যাল ক্যাডার আছে এবং জেনারেল ক্যাডার আছে। তো টেকনিক্যাল ক্যাডারের মধ্যে রোডস, পিডব্লিউডি, ডিপিএইচই, রেলওয়ে, এলজিডি, যদিও এলজিডি কে নন ক্যাডার হিসেবে ইয়া করে, বাট বিসিএস এর মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। তো এগুলোতে যদিও শুধু সিভিলি বলা থাকে, ওয়াটার বলা থাকে না, বাট আমাদের ওয়াটার স্টুডেন্টরা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দিয়ে দে ক্যান অ্যাপ্লাই, এবং যদি তারা বিসিএস পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে তারা আহ, এই সেম চাকরিগুলোতেও তারা করতে পারে। এবং আমাদের অনেক স্টুডেন্টরাই এই মুহূর্তে বিসিএস টেকনিক্যাল ক্যাডারে জব করছে। আর জেনারেল ক্যাডার তো সবার জন্য ওপেন, যে কেউ করতে পারে। এবং এখনকার যেহেতু বর্তমান সময়ে সরকার অ্যাডমিন এবং ফরেন এবং এইসব জেনারেল ক্যাডারের সুযোগ সুবিধা টেকনিক্যাল ক্যাডার থেকেও বেশি দিচ্ছে। লোন পায়, গাড়ির জন্য লোন পায়, গাড়ির জন্য ভাতা পায়, আরো অনেক সুবিধা পায়। তো এই কারণে স্টুডেন্টদের মধ্যে জেনারেল ক্যাডারে যাওয়ারও প্রবণতা বেড়েছে। এটা শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য না, মেডিকেলদের জন্য, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। বাট এটা এখন আরেকটা অপশন যেখানে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিন, ফরেন, পুলিশ, ব্যাক ট্যাক্স এবং জেনারেল ক্যাডারও তারা যাচ্ছে। সব শেষে আসছে যে অ্যাব্রোড, যে যে দেশের বাহিরে যাবে। তো দেশের বাহিরে যাবে, তার শুরুতেই একটা জিনিস আসে যে তার এমএসসি নাকি পিএইচডি, সে এমএসসি তে যাবে নাকি পিএইচডি তে যাবে। তো পিএইচডি তে গেলে যেটা সুবিধা, যে বাইরের টিচাররা একজন পিএইচডি স্টুডেন্টকেই প্রেফার করে, যাতে সে স্টুডেন্টকে 4 বছরের জন্য পেয়ে থাকে। কারণ এমএসসি হলে মাত্র 1-1.5 বছরের জন্য, 2 বছরের জন্য পায়। তো একটা স্টুডেন্ট আসলে শিখতেই চলে যায় 1-1.5 বছর। তো শিখার পরে সে আর খুব বেশি সময় দিতে পারে না একটা মাস্টার্স এর ক্ষেত্রে। এই কারণে বিশেষ করে ইউএস ইউনিভার্সিটি গুলোতে ওরা পিএইচডিটাকে প্রেফার করে। পিএইচডি হলে ফান্ডিংটা বেশি পাওয়া যায়। বাট মাস্টার্সও এখন যেহেতু পিএইচডি তে অ্যাডমিশন ভিসা অনেক কড়াকড়ি হবে, সেক্ষেত্রে অনেকে আগে মাস্টার্স করে তারপরে পিএইচডি যেতে পারে। মাস্টার্স চাইলে বুয়েটে করতে পারে, অথবা মাস্টার চাইলে আশেপাশে অন্য ইউনিভার্সিটি গুলোতেও করতে পারে। যেমন আমি বলবো যে মাস্টার্স করার জন্য ইউরোপ একটা ভালো অপশন। ইউরোপে এরাসমান্ডাস স্কলারশিপ দেয়। অস্ট্রেলিয়াতেও এখন অনেক মাস্টার্স এর এবং পিএইচডি স্কলারশিপ পাচ্ছে। কানাডাতেও মাস্টার্স বা ইয়া করতে পারে। এছাড়া এশিয়ার মধ্যে জাপান, চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ডের এআইটি, এসব জায়গাতেও অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক স্কলারশিপের সুযোগ। তো যারা বাইরে যাবে তাদেরকে, তারা এই অপশন গুলো দেখতে পারে। আমি আমার যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তাদের অলরেডি বলেছি, তারা তাদের যে এক্সপিরিয়েন্স ইউএস, কানাডা বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার, সেটা তারা আমাদের সাথে শেয়ার করবে। শেয়ার করলে আমি এই পেজে এবং গ্রুপে দিব। তো যে বিষয়গুলো চিন্তা করতে হয় যে থিসিস, এই বাহিরে যাওয়ার জন্য, তা হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য আমার মাস্টার্স হোক আর পিএইচডি হোক, সেটার জন্য আমার কি কি প্রিপারেশন লাগে। ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং গেলে, বিশেষ করে ইউএসএ তে গেলে জিআরই লাগে। তবে এখন অনেকে ইউএস ইউনিভার্সিটিতে জিআরই ওয়েব করেছে। যদিও ওয়েব করেছে, তারপরে আমি বলবো যে ইউএসএ যদি যেতে চাই কেউ, তাহলে তার আসলে মাস্টার্স এই জিআরইটা কমপ্লিট করে ফেলা ভালো। জিআরই স্কোর থাকলে যে জিআরই দিচ্ছে না, তার থেকে অ্যাটলিস্ট সে কিছুটা বেনিফিট পাবে। দেন আইএলটিএস তো অবশ্যই প্রয়োজন। আইএলটিএস তার একটা ভালো স্কোর লাগে। সিজিপিএ, এটা অনেকেই বলে যে হ্যাঁ সিজিপিএ ভালো, দরকার নাই বা দরকার আছে, এটা নিয়ে আহ, নানানজন নানান মত দেয়। বাট যদি কেউ বাহিরে যেতে চায় তাহলে তার অবশ্যই ভালো সিজিপিএ দরকার। এবং সিজিপিএ যে শুধু তার ভালো রেজাল্টের টাকেই নির্দেশ করে তা না। সিজিপি অনেকটা আবার একটা স্টুডেন্ট কতটুকু স্টুডিয়াস, সে সিনসিয়ার কতটুকু ছিল, সে কতটুকু রেগুলার ছিল, এটা তারাও বোঝায়। সো ভালো সিজিপি থাকলে অবশ্যই ভালো
প্রফেসরদের থেকে রিপ্লাই পাওয়া, রেসপন্স পাওয়া সহজ হয়। দেন পাবলিকেশন, আন্ডারগ্রেড থেকে পাবলিকেশন, যদি সিজিপিএ ভালো থাকে তাহলে হয়তো পাবলিকেশনটা না থাকলেও চলে, বা পাবলিকেশন থাকলে হয়তো ভালো। কিন্তু সিজিপিএ যদি কম হয় তাহলে ক্ষেত্রে ভালো পাবলিকেশন একটা বা দুটো থাকলে সেটা কাজে। পাবলিকেশন কি জার্নাল হতে হবে না কনফার্ম হতে হবে? যেহেতু আহ, বাইরে ওরা এক্সপেক্ট করে না যে কেউ আন্ডারগ্রেড থেকে পাবলিশিং করে ফেলবে, সেক্ষেত্রে জার্নাল হলে ভালো। বা জার্নাল যদি না হয়, নিজের পক্ষে একটা কনফারেন্স পাবলিশ করতে পারে। এখন কনফারেন্সে পাবলিশ করাটা অনেক সহজ। অনেক বাহিরের পাবলিকেশন আছে, যে এই জিও কনফারেন্স আছে, এসসি সিএসসি কনফারেন্স, যেসব কনফারেন্স গুলোতে এখন এই করোনার পর থেকে এইগুলো জুমেও অনলাইনেও প্রেজেন্ট করা যায়, সেক্ষেত্রে যে অনেক টাকা দিয়ে যেয়ে প্রেজেন্ট করতে হবে, নট নেসেসারি। এছাড়া দেশের মধ্যেও প্রতি বছরই আমাদের বুয়েটের IWFM, তারপর চুয়েট, কুয়েট, ওনারা প্রতি 2 বছর পর পরই আহ, দেশে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে থাকে। তো এইসব কনফারেন্সেও যদি পাবলিশ করা হয় এবং এইসব কনফারেন্সে ভালোই পিয়ার রিভিউ হয়, তো এটা হতে পারে। এছাড়া লাগবে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এটা বিশেষ করে ইউএসএ তে পিএইচডি অ্যাপ্লাই করতে গেলে লাগে, যে সে কি নিয়ে আসলে কাজ করতে চায়, তার কাজ, তার উদ্দেশ্য কি, এই জিনিসগুলো তাকে দিতে হয়। এবং ফাইনালি লেটার অফ রেকমেন্ডেশন। এইসব বাইরে যেতে গেলে অবশ্যই তার 3টা রেকমেন্ডেশন লাগে। এবং বেটার হয় যদি শুধু মাস্টার্স করে, তাহলে অবশ্যই মাস্টার্স থিসিস সুপারভাইজার। আর যদি সে আন্ডারগ্রেড করে থাকে তাহলে অবশ্যই আন্ডারগ্রেড থিসিস সুপারভাইজার একজন, অ্যাডভাইজার একজন, আর যে কোনো একজন ফ্যাকাল্টি মেম্বার হলেই হয়। তো এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে একটা ইন্ট্রোডাকশন। তো আমার যে ইউটিউব পেজ আছে এবং ফেসবুক পেজ আছে, এই পেজে আমি নিয়মিত এগুলো ভিডিও আপলোড করছি। অনেক টিউটোরিয়াল অলরেডি আজ দিয়েছি মেশিন লার্নিং এর উপর, পাইথনের উপরে, অটোক্যাড, জিআইএস, আবার হচ্ছে মডেলের উপরে। এবং ভবিষ্যতে আরো আমি যেটা চিন্তা করছি, বিভিন্ন আমাদের যারা গ্রাজুয়েট বের হয়েছে তাদের জার্নি এবং তারা যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে সেগুলো সম্পর্কে তারা বলবে, তাদের থেকে আমরা শুনতে পাবো। সো ক্যারিয়ার অপশন আরো ভালো হবে। একটা শিক্ষার্থী যাতে অ্যাটলিস্ট লেভেল 1 টার্ম 1 না হোক, লেভেল 2 টার্ম 1 থেকে যাতে একজন স্টুডেন্ট, শিক্ষার্থী যাতে তার পাথটা চুজ করতে পারে। কারণ যদি বিদেশে যায় তাহলে প্রিপারেশনটা একরকম, আমি কবে আইএলটিএস দিব, কবে জিআরই দিব, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি কি পাশ করার আগেই দিব নাকি পাশ করে পরে দিব, আমি কি পাশ করার সাথে সাথে চলে যাব নাকি আমি পাশ করে 1 বছর পরে যাব, এই অনেকগুলো বিষয় থাকে। সিমিলারলি কেউ যদি বিসিএস দিতে চায় তাহলে তারও একটা লং টার্ম প্রিপারেশন দরকার আছে। একটা বিসিএস দিতে গেলে 2-3 বছরের একটা প্রিপারেশন, সেই সময়টাতে সে কি করবে, সে কি টিউশনি করবে নাকি সে একটা টেকনিক্যাল জব করবে, টেকনিক্যাল জব করে কি সে পড়াশোনা করতে পারবে কিনা, অথবা ওই পিরিয়ডটাতে কি সে মাস্টার্স করবে, করে চাকরির প্রিপারেশন নিবে। আবার যারা বিসিএস দিবে না টেকনিক্যাল দিবে, তাদের প্রিপারেশনটা একরকম। টেকনিক্যাল লাইনের প্রিপারেশন তার আন্ডার গ্রাডের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর উপরে আবার ভালোভাবে রিভিউ দিতে হবে। সেগুলো কি সে একটা চাকরির জন্য চেষ্টা করবে নাকি মাস্টার্স করতে করতে সে ইয়ে করবে। তো আমার সাজেশন হচ্ছে, কেউ যদি, যেহেতু টেকনিক্যাল লাইনগুলোতে যাদের ভালো রেজাল্ট তাদের তো টেকনিক্যাল লাইনগুলোতে পাওয়াটা খুব সহজ। তারা পাশ করার সাথে সাথে যতগুলো টেকনিক্যাল আছে সেগুলোতে ট্রাই করতে করে যদি একটা জব হাতে থাকে, তার পাশাপাশি তখন সে বিসিএস বা দেশের বাইরে যাওয়ার এই প্রিপারেশনটা নিতে পারে। সে আইডব্লিউএম, সিজিএস এগুলোতে জবে ঢুকে বা প্রাইভেট কোম্পানিতেও ঢুকে, অথবা ওয়াটার বোর্ড, ওয়াসা এগুলোতে তারা ঢুকতে পারে। ঢুকে দেন তার যদি ফিউচার বিসিএস এর টেকনিক্যাল ক্যাডারে যাওয়ার ইচ্ছা থাকে বা বিসিএস এর অ্যাডমিন ক্যাডারে যাওয়ার ইচ্ছা থাকে, সে 2-3 বছর ওখানে জব করে তারপরে সে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে সে যেতে পারলো। আর যদি না হয় তাহলে তো সে এই জবটাতে থাকতে পারছে। অনেকেই আমাদের স্টুডেন্ট যারা বিশেষ করে
রেজাল্ট ভালো, সিজিপিএ ভালো, তাদের দেখা যায় তাদের কোনোটাই হয় না, তাকে কোনো প্রাইভেট কোম্পানি নেয় না। তখন তার অপশন থাকে যে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি জব করতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করে প্রাইভেট ইউনিভার্সিটি জব করার পাশাপাশি সে বাইরে যাওয়ার জন্য প্রশ্ন নিতে পারে। যারা বিশেষ করে বাইরে যাবে তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে যত আর্লি যেতে পারা যায় তত ভালো। অনেকে দেখা যায় যে ডিসিশন নিতে নিতে দেরি করে ফেলে, 2-3 বছর কাটানোর পরে ফাইনালি 4-5 বছর পরে বলে যে স্যার আমি এখন বাইরে যাব। অথচ সে যদি বাইরে যেতে চায়, সে যদি 1 বছর 2 বছরের মধ্যে চলে যেতে পারতো, তাহলে সে যত ইয়াং বয়সে যাবে তত ওখানে বিদেশের জীবনের কঠিন, তত ওখানে গিয়ে সে ইজিলি অ্যাকোমোডেট করতে পারে। তো এই হলো আপাতত একটা ওভারভিউ। আমরা আরো ভিডিও দেখব। আমি ইনিশিয়ালি একটা সামারি দিলাম। তো যে কোনো কোশ্চেন থাকলে আমার পেজে কমেন্ট করে জানাতে পারেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।